আজকে দুটো জরুরি বিষয়ে কথা বলবো। যে হঠাৎ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সকালে কলকাতা এসেছেন। তো তিনি কলকাতা এসেছেন, তো এটার সাথে আমার কি সম্পর্ক? আমি তো রূপান্তরের সত্যি সাধারণত বাংলাদেশের কথা বলি বা বাংলাদেশ সংক্রান্ত কথা বলি। তো এই কারণেই আমি অজিত দোভালের কলকাতায় আগমন নিয়ে কথা বলছি। কারণ অজিত দোভাল যে কারণে হঠাৎ করে কলকাতা এসেছেন একদিনের সফরে, এবং আজকে বিকেলেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা, এই কারণটার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। কারণ এখন এই ভারতে পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এরা মোটামুটি একটা কম্বাইন্ড হয়ে এরা ভারতে বিভিন্ন বর্ডার দিয়ে প্রবেশ করছে, এবং অভিযোগ আছে যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জঙ্গি এখান থেকে ঢুকছে। এদের মধ্যে একটা অংশ পাকিস্তানি আর একটা অংশ বাংলাদেশি। তো এই জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের নিরাপত্তার উপরে একটা হুমকি সৃষ্টি করছে। এই ইনফরমেশন গুলো অজিত দোভাল এবং কেন্দ্রীয় সরকারের কাছে আছে। আমি গতকাল আমার একটা এপিসোডে বলেছিলাম যে 37 জন জঙ্গি বাংলাদেশের উত্তরবঙ্গ দিয়ে তারা ভারত ক্রস করে নেপালে অবস্থান করছে, তারা ফার্দার ভারতে ঢুকবে বলে। পরে ভারতীয় একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এই 37 জন জঙ্গি ভারত সরকারের রাডারে আছে, তারা ট্রেস করেছে এই 37 জনকে। তো সেই অবস্থায় অজিত দোভালের এই কলকাতা সফরটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বসেছেন, বেসামরিক কর্মকর্তাদের সাথে বসেছেন, এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের সাথে এই জঙ্গিদের বিষয়টা নিয়ে খুব খোলামেলা আলাপ করতে চান, যে পশ্চিমবঙ্গ সরকার যেন কোনো অবস্থায় এই জঙ্গিদের কোনো রকমের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রশ্রয় না দেন। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি ভারতে যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গ যেহেতু এই মানে ইম্পোর্টেড জঙ্গিদের একটা হাব হয়ে যাওয়ার ঝুঁকি আছে, প্রয়োজনে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা, যেটা ইন্ডিয়ান পেনাল কোড, তার 355 ধারা অনুযায়ী এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের দায়িত্বটা কেন্দ্র নিয়ে নিতে পারে। যেমন দিল্লির পুলিশ প্রশাসন কিন্তু কেন্দ্র কন্ট্রোল করে। সো যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ করতে পারে। এটা যে করবেই এমন কোনো কথা নাই, কারণ ইটস এ লং প্রসেস। এটা আজকে বললে কালকেই হয় না, বাট দেয়ার ইজ এ চান্স। তো সেই অবস্থায় এই দুটো কারণ, অজিত দোভাল, ভারত, এরা পশ্চিমবঙ্গকে নিয়ে কনসার্ন, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পাকিস্তানি জঙ্গিদের একটা মানে এন্ট্রি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই কারণে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো যে কাল থেকেই ইউটিউবে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ে অনেক কথা শুনছি, এবং যেহেতু আমার একটা মানে বন্ধুদের কারণে হোক, বড় ভাই ছোট ভাইদের কারণে হোক, আমার এই আর্মি ক্যান্টনমেন্ট এদের সাথে আমার একটা সম্পর্ক আছে। এটা আমার শৈশব কৈশোরের গড়ে তোলা সম্পর্ক। তো অনেকেই জানতে চেয়েছেন যে মিলন ভাই, হোয়াটস হ্যাপনিং ইন ঢাকা ক্যান্টনমেন্ট। যেমন শুনলাম যে কাল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, সে প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন এএফডি, তাকে বরখাস্ত করা হয়েছে। কেউ কেউ বলছে যে বরখাস্ত করার পরে তাকে গৃহবন্দী করা হয়েছে, কিন্তু আমি সময় নিয়েছি, কারণ আমাকে কেউ বলতে পারছিল না। আমি একদম মানে সেনা প্রধানের ঘনিষ্ঠ সূত্র থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব, আমার জুনিয়র, আমি বিভিন্ন চ্যানেলে, কেউ আমাকে এনশিওর করতে পারেনি যে কামরুল হাসান আদৌ বরখাস্ত হয়েছে কিনা। কারণ বরখাস্ত হলে যেভাবে আমরা জানতে পারতাম, কোন সূত্রেই এই ইনফরমেশনটা পাওয়া যায়নি। যাই হোক, আমি এই কারণে তাৎক্ষণিক কাউকে জবাব দিইনি। আমি সবাইকে বলেছি যে আমি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য আনসার। তো আমি যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, নাও আই হ্যাভ দ্য আনসার, যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বরখাস্ত হননি, তিনি বহাল তবিয়তেই তার পদেই আছেন। তবে যেটি কেউ বলছে না, যেটি আমি জানতে পেরেছি, যে একটা টেনশন কিন্তু আছে। এই টেনশনটা এমন না যে একেবারে ক্যান্টনমেন্টের ভেতরে ভীষণ উত্তেজনা, ওর মুখোমুখি, তা নয়। টেনশনটা খুব সূক্ষ্ম লেভেলে। আপনারা জানেন যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন রাশিয়া সফরে ছিলেন, ঠিক সেই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে
মিস্টার খলিলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। তিনি এর আগে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন প্রধান উপদেষ্টার। সেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ থেকে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। এটি সম্ভবত জেনারেল ওয়াকার খুব ভালোভাবে নেননি, কারণ এর ফলে জেনারেল ওয়াকারের যে অবস্থানটা ছিল সেটি একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে। এবং আমার সূত্র নিশ্চিত করেছে জেনারেল ওয়াকারের সাথে মিস্টার খলিলের সম্পর্কটা খুব একটা ফ্রেন্ডলি না। এবং জেনারেল ওয়াকার সম্পর্কে মিস্টার খলিল যে ধারণা পোষণ করেন সেটাও খুব সুখকর কিছু না। এর পাশাপাশি মিস্টার খলিল এই যে আমাদের যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই রোহিঙ্গাদের জন্য, বেসিক্যালি যেটা আমরা আরাকান আর্মির সামরিক যুদ্ধের প্রস্তুতির জন্য দিচ্ছি অফ দ্য রেকর্ড, সেই টেকনাফ কক্সবাজার জুড়ে যে আয়োজন চলছে করিডোর, এই সব কিছু মিস্টার খলিল সুপারভাইজ করছেন। এবং তিনি আর্মি রিলেটেড কাজগুলো প্রধানত লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে দিয়ে করাচ্ছেন। মিস্টার খলিলকে আর্ম ফোর্সেস ডিভিশনের এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং তার লোকজন হেল্প করতেছে। সো ন্যাচারালি সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের যতটুকু ইনভলভমেন্ট, সুপারভিশন, লিডারশিপ থাকার কথা, সেইটা একটু মনে হয় কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে বিকজ অফ কামরুলস ইনভলভমেন্ট। এই জায়গাটায় কিন্তু একটা খুব সূক্ষ্ম একটা টেনশন কাজ করছে। এবং এটা নিয়ে জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে খুব বেশি আশ্বস্ত করতে পারেননি। সো এই যে টেনশন বিটুইন জেনারেল ওয়াকার এন্ড মিস্টার খলিল, দ্য লিয়াজো বিটুইন মিস্টার খলিল এন্ড লেফটেন্যান্ট জেনারেল কামরুল, এর ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষয়টা এসেছে, ব্যাপারটা ঠিক তা নয়। তা আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমি মোটামুটি নিশ্চিত হয়ে আপনাদের কথা বলছি। তবে তারপরেও বাংলাদেশে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর, এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের, যে সংগঠন নিষিদ্ধ না করে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সো এটা ঠিক আইনগতভাবে বৈধ বলে আমার মনে হয় না। আমি কয়েকজন আইনজীবীর মতামত নিয়েছি, কেউ এটাকে সাপোর্ট করেনি। এটা অলরেডি ইন্টারন্যাশনালি ভারত, রাশিয়া, চীন, ইভেন আমেরিকাও কিন্তু এটা সাপোর্ট করেনি। এটা কোনো ডেমোক্রেটিক মুভ হয়নি। তো এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা এক্সট্রা টেনশন অ্যাড হয়েছে। এবং এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগের কিন্তু এমনি এই ডক্টর ইউনূস গংয়ের ব্যর্থতার কারণে, জঙ্গিবাদের উত্থানের কারণে আওয়ামী লীগের প্রতি জনগণের যে সমর্থনটা বাড়ছিল, আর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের সহানুভূতিটাও এখন আওয়ামী লীগের প্রতি বেড়েছে এবং বাড়ছে। এবং জনগণ, আমি আগেও বারবার বলেছি, দে ক্যান নাও কম্পেয়ার যে আওয়ামী লীগ 16 বছরে কতটা ভালো করেছে, কতটা মন্দ করেছে, আর এই 9 মাসে ইউনূস গং এই দুর্বৃত্তরা কি করেছে। সো মানুষের সামনে একটা পিকচার আছে যেখানে কম্পেয়ার করা যায়, এবং মানুষ বিএনপি কেও দেখছে, জামাতকেও দেখছে। সো তার সামনে এখন একটা মোটামুটি একটা বেটার পিকচার আছে। সো এই অবস্থায় আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থানে চলে গেছে। 5ই আগস্ট যারা যেখানে ব্যাকফুটে ছিল সেখান থেকে অনেক বেটার অবস্থানে আছে। সো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে কি হবে, কোন দিকে টার্ন নেবে, এই আনসার্টেনিটি, এই কনফিউশন কিন্তু থাকবেই, এবং এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।